স্বৈরশাসন অবসানের সূচনার দিন আজ। জুলাইয়ের চেতনা ধারণ করে ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নেওয়ার দৃঢ় প্রত্যয় রিজভীর। কাল থেকে শুরু এইচএসসি সমমান পরীক্ষা। এবার একই প্রশ্নপত্র থাকবে সব শিক্ষা বোর্ডে। প্রশ্ন ফাঁস রোধে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। পূর্বাচলে হবে 4 থানা 6 তদন্ত কেন্দ্র। বরকাও পুলিশ ক্যাম্প উদ্বোধন করলেন আইজিপি। ভবিষ্যতে পূর্বাচলকে ডিএমপির আওতায় আনার ঘোষণা। এবং বিশ্বকাপের নকআউট পর্বে সুইডেনকে বড় ব্যবধানে শেষ 16 নিশ্চিত করল ফ্রান্স। আইভরি কোস্টকে 2-1 গোলে হারালো নরওয়ে। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, আর পুরো সংবাদ জুড়ে আছি আমি সোনিয়া ইসলাম। এবারে জানাবো বিস্তারিত। 2 বছর পূর্ণ হলো ঘটনাবহুল জুলাই অভ্যুত্থানের। 2024 সালের 1 জুলাই রাজু ভাস্কর্যের পাদদেশে শুরু হওয়া কোটা বিরোধী আন্দোলনের ধারাবাহিকতায় 17 বছর চলা আওয়ামী স্বৈর শাসনের পতন হয় 36 দিনের মাথায়। আন্দোলন ঠেকাতে তৎকালীন ক্ষমতাসীনদের চালানো দমন নিপীড়নে প্রাণ যায় হাজারো ছাত্র জনতার এই আন্দোলনের সমর্থন জানিয়েছিল বিএনপি, জামাত সহ বেশিরভাগ রাজনৈতিক দল। শেষ পর্যন্ত গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন শেখ হাসিনা। জুলাই অভ্যুত্থানের আদ্যপান্ত নিয়ে নাসির উদ্দিনের রিপোর্ট। কোটা বিরোধী আন্দোলন থেকে স্বৈরাচার সরকার পতনে রূপ নেয়া যে গণ অভ্যুত্থান, তার সঙ্গে মিলেমিশে একাকার অমর এই সঙ্গীত। মোহিনী চৌধুরীর কথায় কৃষ্ণচন্দ্রের সুর করা গানটি ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানে এভাবে ভূমিকা রাখবে তা হয়তো ভাবেননি আন্দোলনকারীরাও। পয়লা জুলাই রাজু ভাস্কর্যের সামনে সরকারি চাকরিতে কোটা প্রথা বাতিলের দাবিতে সমাবেশ করেন শিক্ষার্থীরা। সমাবেশ থেকে ঘোষণা করা হয় শাহবাগে 3 দিনের অবস্থান কর্মসূচির। তৎকালীন আওয়ামী লীগ সরকারের কাছ থেকে কোনো আশ্বাস না পেয়ে 10 জুলাই সারা দেশে বাংলা ব্লকেট কর্মসূচির ঘোষণা করে আন্দোলনকারীরা। 4 দিন পর রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি জমা দেন তারা। কিন্তু সেদিনই কোটা বিরোধীদের রাজাকারের নাতি বলে মন্তব্য করেন ফেসিবাদী তকমা পাওয়া শেখ হাসিনা। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? শেখ হাসিনার সেই বক্তব্যের পর ফুঁসে ওঠে আন্দোলনকারীরা। 15 জুলাই শাহবাগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ডাকা সমাবেশে যোগ দেন বুয়েট ও মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। আন্দোলনে যুক্ত হয় ছাত্রদল, ছাত্র শিবির সহ বিভিন্ন ছাত্র সংগঠন। এতে সমর্থন জানায় বিএনপি, জামায়াত সহ অন্যান্য রাজনৈতিক দল। 15 জুলাই বিকেলে ছাত্রলীগের নেতাকর্মীরা আন্দোলনরত শিক্ষার্থীদের উপর লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। আহত হন 3 শতাধিক শিক্ষার্থী। 16 জুলাই রংপুরে পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ। ক্ষোভে উত্তাল হয়ে ওঠে সারা দেশ। পরিস্থিতি সামাল দিতে 17 জুলাই দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। সেদিন রাত থেকে বন্ধ করে দেয়া হয় মোবাইল ইন্টারনেট সেবা। 18 জুলাই মীর মুগ্ধ প্রাণ হারালে আন্দোলন আরও তীব্র হয়ে ওঠে। এদিকে ব্রডব্যান্ড ইন্টারনেটও বন্ধ করে তৎকালীন সরকার। 19 জুলাই জারি করা হয় কারফিউ, নামে সেনাবাহিনী। সেদিন জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশের ডাক দেয় বিএনপি। ওই দিন সেখানে ভয়াবহ পুলিশি হামলার ঘটনা ঘটে। প্রেস ক্লাবের ভিতর থেকে আটক করে নেওয়া হয় রুহুল কবির রিজভী সহ অনেককে। এদিকে আন্দোলনের অন্যতম সংগঠক নাহিদ ইসলামকে আটকের পর ছেড়ে দেয়া হয়। ফের 26 জুলাই আটক হন নাহিদ। 28 জুলাই রাতে নাহিদ ইসলামকে আটক অবস্থায় জোরপূর্বক আন্দোলন প্রত্যাহারের বিবৃতি দেয়ানো হয়, কিন্তু শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। 29 জুলাই শেখ হাসিনাকে ক্ষমা চাওয়া, 4 মন্ত্রী ও 2 প্রতিমন্ত্রীর পদত্যাগ সহ 9 দফা দাবি জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। 30 জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যমে লাল প্রতীক এবং পরদিন মার্চ ফর জাস্টিস পালন করে সংগঠনটি।
1 আগস্ট ডিবি হেফাজত থেকে ছাড়া পান 6 সমন্বয়ক। এর মধ্যেই জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করা হয়। 2 আগস্ট আন্দোলনে সংহতি জানিয়ে সমাবেশ করে শিল্পী চিকিৎসকরা। পরদিন আন্দোলনকারীদের আলোচনায় বসার প্রস্তাব দেন শেখ হাসিনা। প্রত্যাখ্যান করে সেদিন বিকেলেই সরকার পতনের এক দফা ঘোষণা করেন নাহিদ ইসলাম। 48 জন সাবেক সেনা কর্মকর্তা আন্দোলন দমনে সেনাবাহিনীকে ব্যবহারের বিরোধিতা করেন। 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন শেখ হাসিনা। সেখান থেকেই শুরু নতুন এক ইতিহাস। জুলাইয়ের 31 আর আগস্টের 5 দিনের রুদ্ধশ্বাস ঘটনা প্রবাহের পর নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নে বিভোর হয় মানুষ। নাসির উদ্দিন, মোহনা সংবাদ। এদিকে 2024-এর জুলাই গণ অভ্যুত্থানে নিহত, আহত ও নির্যাতিতদের স্মরণে মাসব্যাপী কর্মসূচির সূচনা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল শীর্ষক মোমবাতি প্রজ্বলন কর্মসূচি আয়োজন করে ছাত্রদল। এতে অংশ নেন বিএনপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দ, ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা। আরও জানাচ্ছেন নুরুল আফসার দৃষ্টি। রাত 12টা বাজার সঙ্গে সঙ্গে একে একে জ্বলে ওঠে শত শত মোমবাতি। আলোয় ভরে ওঠে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ। কর্মসূচিতে অংশ নেন বিএনপি ও ছাত্র দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং সাধারণ মানুষ। জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগের স্মরণে এই আয়োজন। শহীদ আবু সাইদ, শহীদ ওয়াসিম, শহীদ মুগ্ধ, শহীদ রাব্বি সহ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যে 142 জন নেতা কর্মী ও সমর্থক শহীদ হয়েছে, সেই সকল শহীদদের স্মরণে বাংলাদেশ জাতীয় ছাত্রদল কেন্দ্রীয় শহীদ মিনারে তাদের স্মরণে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বলের কর্মসূচি পালন করে থাকে। এই শেখ হাসিনা পাখির মতো গুলি করে আমাদের বিভিন্ন শিক্ষার্থীদেরকে এবং বিভিন্ন আন্দোলনকারীকে হত্যা করেছে। বক্তারা বলেন, জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ দেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। সেই আত্মত্যাগের চেতনাকে ধারণ করেই ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান তারা। জুলাইয়ের চেতনা আমরা দেখি বাংলাদেশে কোন জুলাই ব্যবসা আমরা হতে দেব না, কারণ এই আন্দোলনের সবচেয়ে বেশি রক্ত দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। যারা এই অত্যাচার, নির্যাতন, গুম খুনের জন্য দায়ী, তাদের বিচার করতে হবে এই বাংলার মাটিতে। এই মোমবাতির আলো শুধু শ্রদ্ধার প্রতীক নয়, এটি গণতন্ত্র ও ন্যায় বিচারের প্রত্যয়ের প্রতীক বলে জানান বিএনপি নেতা অ্যাডভোকেট রুহুল কবির রেজভী। জুলাইয়ের শহীদদের স্মৃতি আমাদেরকে আলোকিত করবে, আমাদেরকে প্রজ্বলিত করবে, আমাদেরকে প্রেরণায় উদ্দীপ্ত করবে, অন্যায়ের বিরুদ্ধে আবার কোনো নতুন সংগ্রামে এগিয়ে যাওয়ার প্রেরণা যোগাবে। নতুন প্রজন্মের কাছে জুলাই আন্দোলনের ইতিহাস তুলে ধরতে এ ধরনের কর্মসূচি খুবই প্রয়োজন বলে মনে করেন তিনি। দীর্ঘ 17 বছর লড়াই করেছে, সংগ্রাম করেছে। নুরুল আফসার দৃষ্টি, মোহনা সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমানের সংসদীয় এলাকা ঢাকা 15 আসনের পানি সংকট, ভাঙাচোরা রাস্তাঘাট সহ নানা সমস্যার সমাধানের উদ্যোগ নিয়েছে উত্তর সিটি কর্পোরেশন। এ উপলক্ষে সকালে পূর্ব মণিপুর 13 নম্বর ওয়ার্ডে এক মতবিনিময় সভায় আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ঢাকা 15 আসনের সংসদ সদস্য ও জামাত আমিরের ডক্টর শফিকুর রহমান, ডিএনসিসি প্রশাসক শফিকুল আলম মিল্টন এবং যুবদল নেতা শাকিল মোল্লা সহ অন্যান্য নেতারা। সভায় ঢাকা 15 আসনে নতুন 5টি পানির পাম্প স্থাপনের সিদ্ধান্ত হয়। এজন্য 20 লাখ টাকা করে দেবেন এলজিআরডি প্রতিমন্ত্রী, ডিএনসিসি প্রশাসক ও জামাত আমির। আমরা একটু সচেতন হয়ে এই দেশটা আপনার আমার, এই দেশ আমাদের মাতৃভূমি, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা জামাত ইসলাম এবং আমাদের আমির সাহেবের নেতৃত্বে আমরা কিন্তু বাংলাদেশে আন্দোলন সংগ্রাম করে জনগণের অধিকার প্রতিষ্ঠিত করতে আমরা মোটামুটি ভাবে সক্ষম হয়েছি। সরকারের বাজেট এলোকেশনে জায়গা কেনার মতো কোনো বাজেট থাকে না। জায়গা যেখানে পাওয়া যায় সেখানেই পাম্প বসানো হয়। উনি বলছেন যে যদি সবাই কষ্ট করে একটা জায়গা দিয়ে দিতে পারেন তাহলে আমরা পাম্পটা যত বেশি পারি, আমরা যত তাড়াতাড়ি পারি আমরা ইনস্টল করব। এই সংসদ সদস্য হবার পরে সংসদে বসে যেটা উপলব্ধি করেছি যে মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য এবং বিরোধী নেতার বক্তব্যে আমাদের মধ্যে টুকটাক খুনসুটি হলেও
সব শেষে আমরা একটা জায়গায় পৌঁছে দেশের জন্য ভালো সিদ্ধান্ত নিতে পারি। দেশে বিদেশে ২০ জনকে হত্যার মধ্য দিয়ে বিশ্বকে নাড়িয়ে দেওয়া রাজধানীর গুলশানে হলি আর্টিজান মামলার ঘটনায় 10 বছর পূর্ণ হলো আজ। 2016 সালের 1 জুলাই রাতে একদল তরুণের সেই নৃশংসতার ঘটনায় পুরো বিশ্ব তাকিয়েছিল বাংলাদেশের দিকে। তাদের দমনে নামানো হয়েছিল সেনাবাহিনীও। রাজধানীর গুলশান 2-এর ৭৯ নম্বর সড়কের 5 নম্বর বাড়িটি হলি আর্টিজান বেকারি নামে পরিচিত ছিল সে সময়। ইফতারের পরপর সেখানে ঢুকে নৃশংস হত্যাযজ্ঞ চালায় বাংলাদেশের 5 তরুণ, যারা নব্য জেএমবির জঙ্গি বলে অভিহিত করে আইনশৃঙ্খলা বাহিনী। রাতভর সেই উত্তেজনার অবসান ঘটে সেনাবাহিনীর কমান্ডো অভিযানের মধ্য দিয়ে। অভিযানে 5 হামলাকারীও নিহত হয়। দেশজুড়ে এইচএসসি ও সমমান পরীক্ষা আগামীকাল বৃহস্পতিবার শুরু হচ্ছে। অংশ নিচ্ছেন মোট 12,70,583 শিক্ষার্থী, যা গেল বছরের তুলনায় 19,472 জন বেশি। এর মধ্যে 9টি সাধারণ শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী 10,69,714 জন। মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে অংশ নিচ্ছেন 2,869 জন। বাংলা প্রথম পত্র পরীক্ষার মাধ্যমে শুরু হবে এবারের পরীক্ষা। এবারই প্রথম দেশের সব শিক্ষা বোর্ডে একই প্রশ্নপত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রশ্ন ফাঁস রোধে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড জানিয়েছে প্রশ্ন ফাঁসের কোনো সুযোগ নেই, তবে সব বোর্ডে একই মানদণ্ডে উত্তরপত্র মূল্যায়ন এবং পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন শিক্ষাবিদরা। পূর্বাচল নতুন শহর প্রকল্পে 4টি থানা, 6টি তদন্ত কেন্দ্র এবং 2টি পুলিশ লাইন্স স্থাপনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। সকালে পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকায় বরকাউ পুলিশ ক্যাম্প উদ্বোধন করে এই কথা বলেন আইজিপি মোহাম্মদ আলী হোসেন ফকির। ভবিষ্যতে পূর্বাচলকে ডিএমপির আওতায় এনে একজন অতিরিক্ত পুলিশ কমিশনারের নেতৃত্বে পৃথক বিভাগ গঠন এবং প্রায় 6,524 জন জনবল সৃষ্টির পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি। এমদাদুল হক খানের প্রতিবেদন। সকালে পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকায় বরকাউ পুলিশ ক্যাম্প উদ্বোধন করেন আইজিপি আলী হোসেন ফকির। এর আগে তাকে গার্ড অব অনার দেয়া হয়। পরে পুলিশ প্রধান সাংবাদিকদের জানান, পূর্বাচলে আইনশৃঙ্খলা জোরদারে ডিএমপির আওতায় 4টি থানা, 6টি তদন্ত কেন্দ্র, 2টি পুলিশ লাইন্স, 3টি ডিসি অফিস এবং 41টি পুলিশ বক্স স্থাপনের কার্যক্রম চলছে। পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকায় ডিএমপির সর্বমোট 4টি থানা, 6টি তদন্ত কেন্দ্র, 2টি পুলিশ লাইন স্থাপনের জন্য সরকার কর্তৃক নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়েছে। পূর্বাচল নতুন শহর প্রকল্প ডিএমপির অধীনে আনা হবে বলেও জানান তিনি। বলেন, ডিএমপির অন্যান্য বিভাগের মতো একটি স্বতন্ত্র বিভাগ সৃষ্টি করে একজন অতিরিক্ত পুলিশ কমিশনারের তত্ত্বাবধানে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের কার্যক্রম পরিচালিত হবে। পূর্বাচল নতুন শহর প্রকল্প ডিএমপির অধীনে আনয়ন করে এখানে ডিএমপির অন্যান্য বিভাগের মতো একটি স্বতন্ত্র বিভাগ সৃষ্টি করে একজন অতিরিক্ত পুলিশ কমিশনারের তত্ত্বাবধানে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের কার্যক্রম পরিচালিত হবে। আইজিপি বলেন, পূর্বাচল নতুন শহর প্রকল্পের জন্য পুলিশের প্রায় 6,524 জন জনবল সৃষ্টির প্রস্তাব বিবেচনায় রাখা হয়েছে। নতুন শহর প্রকল্পের জন্য পুলিশের প্রায় 6,524 জন জনবল সৃষ্টির প্রস্তাব বিবেচনায় রাখা হয়েছে। জনাকীর্ণতার কারণে স্থান সংকটে থাকা ঢাকা শহর এবার বিস্তার পাবে পূর্বাচল অবধি। পরিকল্পিত নগরায়ন বাস্তব রূপ পাবে বলে জানান পুলিশের এই শীর্ষ কর্মকর্তা। জনকীর্ণতার কারণে স্থান সংকটে থাকা ঢাকা শহর এবার বিস্তার পাবে পূর্বাচল অবধি। পরিকল্পিত নগরায়ন বাস্তব রূপ পাবে। এমদাদুল হক খান, মোহনা সংবাদ, ঢাকা। সিলেটে গেল 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে 9 মাস বয়সী এক শিশু মৃত্যু। একই সময়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে 274 জন রোগী চিকিৎসাধীন অবস্থায়, আর নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে 69 জন। এ নিয়ে বিভাগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 83 জন। সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে পাঠানো এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। নোয়াখালীর চাটখিলে আলোচিত শিশু আসমা আক্তার ধর্ষণ ও হত্যা মামলার রায় 3য় দফায় পিছিয়েছে। আগামী 6 জুলাই রায় ঘোষণার নতুন তারিখ নির্ধারণ করেছে আদালত। সকালে নোয়াখালীর বিশেষ শিশু ট্রাইব্যুনালের বিচারক ফারজানা আক্তার এই আদেশ দেন। এর আগে মামলার রায় ঘোষণার তারিখ 2 দফা পরিবর্তন করে 1 জুলাই নির্ধারণ করা হয়। আজ ফের পিছিয়ে 6 জুলাই দিন ধার্য করা হয়েছে।
6 বছরেও আলোর মুখ দেখেনি খুলনা ডেন্টাল কলেজ ও হাসপাতাল প্রকল্প। অনুমোদন ও প্রশাসনিক নানা প্রক্রিয়া শেষ হলেও শেষ মুহূর্তে এসে এটি বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। বর্তমানে প্রশাসনিক শূন্যতায় প্রকল্পটির ভাগ্য এখন চরম অনিশ্চয়তায়। এতে ব্যাহত হচ্ছে 21 জেলার দন্ত চিকিৎসা সেবা ও উচ্চতর ডেন্টাল শিক্ষা। শহীদুল হাসানের প্রতিবেদন, জানাচ্ছেন মিশাল বিনতে আনোয়ার। খুলনার লবণচড়ায় 20 একর জায়গা জুড়ে 500 শয্যার হাসপাতাল, 13 তলা একাডেমিক ভবন আর আধুনিক ডিএনএ ল্যাব। কাগজে কলমের স্বপ্নটা ছিল এমনই, কিন্তু দীর্ঘ 6 বছরেও তা ফাইলবন্দি দশা থেকে বের হতে পারেনি। উল্টো বাস্তবায়নের আগেই এখন বন্ধ হতে চলেছে খুলনা ডেন্টাল কলেজ ও হাসপাতাল প্রকল্পটি। 2021 সালে শুরু হওয়া সম্ভাব্যতা জরিপ, তবে 2023 এবং 2025 সালে একের পর এক সভার বেড়াজালে আটকে যায় এর অগ্রগতি। ফলে স্বল্প মূল্যে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার সাধারণ মানুষ। খুলনায় ডেন্টাল কলেজের অনুমতি হয়েছে এবং এখানে একজন প্রিন্সিপালও নিয়োগ দেওয়া আছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো অগ্রগতি নেই। ডেন্টালের যে সুযোগ সুবিধা আছে স্বল্প মূল্যে পাওয়া যাবে। শুধু চিকিৎসা বঞ্চিত সাধারণ মানুষই নন, উচ্চতর ডেন্টাল শিক্ষার স্বপ্ন নিয়ে বছরের পর বছর অপেক্ষায় থাকা মেডিকেল শিক্ষার্থীরাও পড়েছেন চরম হতাশায়। মেধাবী শিক্ষার্থীগুলো ডেন্টালের প্রতি আগ্রহী হচ্ছে, তাদের বিভিন্ন প্রতিবন্ধকতার জন্য তারা হয়তো বাইরের শহরে যে পড়তে পারছে না, যার জন্য তাদের পড়াটা থেমে থাকছে। শিক্ষার্থীরা আছে, এরা ভালো একটা ডিগ্রিও নিতে পারবে, মানুষের সেবা করতে পারবে, সাধারণ যে রোগীগুলো আছে তারাও ট্রিটমেন্টটা পাবে। অনুমোদন হওয়া সত্ত্বেও যে স্টুডেন্টরা এখনো ভর্তি হতে পারছে না, এটা অবশ্যই দুঃখজনক। সকলের দাবি আমাদের খুলনা মেডিকেল কলেজে ডেন্টাল ইউনিট যাতে দ্রুত চালু করা হয়। সব প্রশাসনিক ধাপ ও গ্যাজেট প্রকাশের পর এভাবে প্রকল্প ঝুলে থাকায় ক্ষুব্ধ খুলনা সুশীল সমাজ ও নাগরিক নেতারা দ্রুত সময়ের মধ্যে অবকাঠামোগত যে প্রবলেম আছে সেটি সলভ করে এবং অর্থ সংকট যেটা আছে সেটা অনুমোদন দিয়ে যত দ্রুত সম্ভব সময়ের মধ্যে এটি চালু করা। প্রকল্পটি একনেকে পাশ করা সম্ভব হবে বলে জানান প্রতিষ্ঠানটির সাবেক অধ্যক্ষ। এটা ডিজি অফিস থেকে সার হলে সহজ খুব দ্রুতই সেটা মন্ত্রণা হয়ে পরিকল্পনা কমিশনে গেলে এটা আবার পিএসসি মিটিং হয়ে একনেকে পাশ হয়ে যেতে পারে। হতাশার মেঘ কেটে খুলনাবাসীর স্বপ্নের এই ডেন্টাল হাসপাতাল আলোর মুখ দেখবে এমনটাই প্রত্যাশা সবার। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ। যান্ত্রিক ত্রুটি ও বৈশ্বিক পরিস্থিতির কারণে প্রায় 3 মাস বন্ধ রয়েছে বরগুনা আমতলীর জনপ্রিয় কৃষি রেডিও 98.8 FM। এতে উপকূলের প্রায় 5 লাখ মানুষ কৃষি ও আবহাওয়া বিষয়ক জরুরি তথ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। নির্ভরযোগ্য তথ্যের অভাবে চরম উদ্বেগ নিয়ে দিন কাটছে স্থানীয় কৃষক ও জেলেদের। রেডিও স্টেশনটির চালু নিয়ে আশার বাণী শোনাতে পারেনি এর দায়িত্বপ্রাপ্ত ব্যবস্থাপক। তবে এ বিষয়ে ঊর্ধ্বতন মহলে যোগাযোগ করার কথা জানান স্থানীয় সংসদ সদস্য। গোলাম হায়দার স্বপনের পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন ডলি বিনতে মনোয়ারা। 2012 সাল থেকে উপকূলীয় জনপদে তথ্যের বাতিঘর ছিল কৃষি রেডিও 98.8 FM। বর্তমানে নানা সমস্যায় নীরব এই স্টেশনটি। গত 7 এপ্রিল থেকে কৃষি তথ্য সার্ভিসের এক নির্দেশে হঠাৎ থমকে যায় এর সম্প্রচার। বরগুনা ও পটুয়াখালীর বিস্তীর্ণ চরাঞ্চলের মানুষের কাছে এই রেডিওটি ছিল পরম বন্ধু। আধুনিক দ্বিতল ভবন নির্মাণ শেষ হলেও রহস্যজনক কারণে চলতি বছরের শুরু থেকেই কাজে ধীর গতি দেখা দেয়। আর এখন যান্ত্রিক ত্রুটি ও বৈশ্বিক পরিস্থিতির কারণে পুরোপুরি বন্ধ করে দেয়া হয় এর কার্যক্রম। এফএম রেডিওটা থাকার কারণে হয়তো কিছুক্ষণ পর মোবাইলে চালু করিয়া শুনতে পারতাম এগুলো যে আবহাওয়া কী অবস্থা নাকি, এই জন্য শুনে অনেক সময় আবহাওয়া খারাপ হলো কুলে বেরতে পারতাম। এখন তো আর পাইতেছি না। রেডিও বন্ধের সবচেয়ে বেশি সংকট প্রান্তিক কৃষক ও জেলেদের, বিশেষ করে সঠিক সময়ে আবহাওয়ার পূর্বাভাস না পাওয়ায় ঝুঁকি বাড়ছে। সরকারের দ্বারা আমাকে একটা আবেদন রইল যেন রেডিওটা খোলার জন্য অনুরোধ করলাম আর কি। যে কোনো প্রাকৃতিক দুর্যোগের আগাম খবর পেতে স্টেশনটি চালু করা জরুরি বলে জানালেন এই কৃষি কর্মকর্তা। এই অঞ্চলের কৃষক এবং যারা জেলে আছেন, যারা মাছ ধরতে নিয়মিত যান, পাশাপাশি ঘূর্ণিঝড় আবহাওয়ার প্রতিকূলতার যদি পূর্বাভাস পেয়ে থাকেন তাহলে তারা সঠিক সময়ে তাদের বাড়িতে ফিরতে পারবেন, তাদের জানমালের ক্ষতি হবে না। আশা করি কৃষি মন্ত্রণালয় তথা কৃষি তথ্য সার্ভিস এই রেডিওটাকে আবার যদি সচল করতে পারে তাহলে এলাকার মানুষ উপকৃত হবে। স্টেশনের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত ব্যবস্থাপক বৈশ্বিক পরিস্থিতির অজুহাত দিলেও দ্রুত সমাধানের কোনো আশ্বাস দেননি। এই রেডিওর উপস্থাপনার কারণে আমাদের জেলে সমাজ এবং এখানে যারা কৃষক সমাজ আছে তাদের একটা বড় উপকার হইতো, বিশেষ করে প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে। এই রেডিওটা থাকলে আমাদের জন্য ভালো হয় অবশ্যই,
যে এটা জেলের সমাজ এবং কৃষক সমাজ উভয়ের জন্যই ভালো হয়। তবে স্থানীয় সংসদ সদস্য বলেন, স্টেশনটি চালুর বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হবে। অনেক কিছুই নলেজে নেই, আমি যে সব জানি এমন, কারণ আমি সর্বপ্রথম জনপ্রতিনিধি। তবে এ ব্যাপারেও আমি দেখবো যে আসলে এ ধরনের আমাদের পক্ষ থেকে কোনো করণীয় আছে কিনা, যদি থাকে সেক্ষেত্রেও কার্যকরী পদক্ষেপ ইনশাআল্লাহ নেওয়া হবে। সকল সমস্যা কাটিয়ে প্রান্তিক মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে আবারও বেজে উঠবে 98.8 FM এর সুর, এমন প্রত্যাশা স্থানীয়দের। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ। মেহেরপুরের গাংনী পৌর এলাকায় দুর্ভোগের এক নাম ছিল গৃহস্থালী বর্জ্য, যা পরিবেশের দূষণ বড় কারণ হয়ে দাঁড়িয়েছিল। তবে পৌর কর্তৃপক্ষের উদ্যোগে সেই বর্জ্য থেকে তৈরি করা হচ্ছে জৈব সার। এতে একদিকে যেমন কমছে আবর্জনার স্তূপ, তেমনি কৃষকরাও পাচ্ছেন স্বল্প মূল্যে পরিবেশ বান্ধব সার। ফারুক আহমেদের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ আক্তার। বর্জ্য মানেই দুর্গন্ধ আর পরিবেশ দূষণ, এই সনাতন ধারণাকে ভুল প্রমাণ করে মেহেরপুরের গাংনী পৌরসভা এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। শহরের বিভিন্ন বাসাবাড়ি, বাজার ও প্রতিষ্ঠানের জৈব বর্জ্য সংগ্রহ করে তৈরি করা হচ্ছে কম্পোস্ট সার, যা স্থানীয় কৃষকদের মাঝে রাসায়নিক সারের নির্ভরতা কমাতে ও বিষমুক্ত ফসল উৎপাদনে নতুন সম্ভাবনা দেখাচ্ছে। প্রাথমিক অবস্থায় প্রতি মাসে 400 কেজি সার উৎপাদন করা হচ্ছে, যা প্রতি কেজি 20 টাকা দরে বিক্রি হচ্ছে। তবে এই খাতে অর্থ বরাদ্দ সহ সরকারি সহযোগিতা পেলে উৎপাদন বৃদ্ধি করা সম্ভব। এখানে আমাদের ইন্টিগ্রেটেড ওয়েস্ট ম্যানেজমেন্টের মাধ্যমে জৈব সার উৎপাদন করা হয়। গাংনী পৌরসভা থেকে আমরা যেই ওয়েস্টটা পাই সেটা থেকে 400 কেজি মতো সার আমরা প্রতি 2 মাস অন্তর অন্তর প্রডিউস করতে পারি। তুলনামূলক কম খরচে কম্পোস্ট সার ব্যবহারে জমির উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পায় এবং মাটির স্বাভাবিক গুণাগুণ বজায় থাকায় কৃষকেরা এ সার ব্যবহারে আগ্রহী হয়ে উঠেছেন। এখান থেকে জৈব সার নিয়ে গিয়ে আমি আমার ফসলের আবাদ করি, তাতে গুণাগুণ মোটামুটি ভালো পাই। বাজার থেকে ময়লা আবর্জনা আসার পরে এগুলো আমরা পছন্দের করে এগুলো সার তৈরি করি। সার তৈরি করার পরে আমাদের এগুলো কৃষকরা কিনে নিয়ে যায়। রাসায়নিক সারের উপর নির্ভরশীলতা কমিয়ে জৈব সারের ব্যবহারের মাধ্যমে কৃষিতে এখন পরিবেশ বান্ধব সার ব্যবহার সম্ভব হচ্ছে বলে জানায় কৃষি বিভাগ। মাটি, মানুষ এবং ফসলের জন্য ক্ষতিকর, সেই জায়গাটা যদি আমরা নিশ্চিত করতে পারি, নিঃসন্দেহে এটি এই গাংনী উপজেলার জন্য অত্যন্ত যোগোপযোগী একটি পদক্ষেপ হবে। একই সাথে বজ্র ব্যবস্থাপনাটা অত্যন্ত সুন্দর হবে, পরিবেশের দিকটাও আমরা এখানে রক্ষা করতে পারবো এবং কৃষির ক্ষেত্রে খুব বড় ধরনের একটি সাপোর্ট আমরা দিতে পারবো। উৎপাদিত এই জৈব সার কৃষিতে ইতিবাচক প্রভাব ফেলেছে। উদ্যোগটি আরও বিস্তৃত করা গেলে রাসায়নিক সারের ব্যবহারও কমে আসবে। মাহমুদ আক্তার, মোহনা সংবাদ। এবারে জানাবো আন্তর্জাতিক সংবাদ। মধ্যপ্রাচ্যের সংকট নিরসনে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধি দল কাতারের দোহায় অবস্থান করলেও তাদের মধ্যে কোনো সরাসরি উচ্চ পর্যায়ের বৈঠক হচ্ছে না বলে জানিয়েছেন কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে ট্রাম্প ইরানের অনুরোধে এই বৈঠকের দাবি করলেও তেহরানের পক্ষ থেকে সরাসরি আলোচনার দাবি জোরালোভাবে নাকচ করা হয়েছে। আরও জানাচ্ছে রুমানা রুমা। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি জানিয়েছেন, মার্কিন কর্মকর্তারা দোহায় মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠক করছেন, তবে কোনো পক্ষেরই সরাসরি মুখোমুখি হওয়ার পূর্ব নির্ধারিত কোনো পরিকল্পনা নেই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দাবি করেন, ইরান একটি বৈঠকের অনুরোধ করায় কাতারের দোহায় আলোচনা অনুষ্ঠিত হবে। ট্রাম্পের এমন ঘোষণার কয়েক ঘন্টা আগেই এই বৈঠকের পরিকল্পনা সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দেয় তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই একথা জানান। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীকে ইরানের ক্ষমতার সবচেয়ে বড় হাতিয়ার বলে উল্লেখ করেছেন দেশটির পার্লামেন্ট স্পিকার ও শীর্ষ আলোচক মোহাম্মদ বাগের গালিবাফ। রুমানা রুমা, মোহনা সংবাদ। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত নিরসন নিয়ে 18 জুন পাকিস্তানের মধ্যস্থতায় একটি সমঝোতা স্মারক সই হওয়া সত্ত্বেও তেহরানে ফের হামলার হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইরানকে কোনোভাবে পরমাণু অস্ত্রের অধিকারী হতে দেয়া হবে না এবং দেশটির নিজেদের রক্ষার প্রস্তুত বলেও জানান তিনি। দীর্ঘদিনের আঞ্চলিক নিরাপত্তা ও পরমাণু কর্মসূচি নিয়ে চলমান বিরোধের জেরেই তেহরানের উপর আবারও এই হামলার হুমকি দিল তেল আবিব।
মার্কিন মাটিতে জন্ম নেওয়া সবার জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার অধিকার বহাল রেখেছে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। এর মাধ্যমে অবৈধ অভিবাসী ও সাময়িক ভিসাধারীদের সন্তানদের নাগরিকত্ব বাতিল সংক্রান্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশটি অবৈধ ঘোষিত হলো। প্রধান বিচারপতি জন রবার্টস সহ সংখ্যাগরিষ্ঠ বিচারকেরা একমত হয়েছেন যে মার্কিন সংবিধান এই অধিকারের নিশ্চয়তা দেয়। অন্যদিকে ট্রাম্প এই রায়কে কারচুপিপূর্ণ আখ্যা দিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এবং এর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। অবৈধ অভিবাসন ও বার্থ ট্যুরিজম বৃদ্ধির অজুহাতে এই বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। স্বৈরশাসন অবসানের সূচনার দিন আজ। জুলাইয়ের চেতনা ধারণ করে ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নেওয়ার দৃঢ় প্রত্যয় রিজভির। কাল থেকে শুরু এইচএসসি সমমান পরীক্ষা। এবার একই প্রশ্নপত্র থাকবে সব শিক্ষা বোর্ডে। প্রশ্ন ফাঁস রোধে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। পূর্বাচলে হবে 4 থানা 6 তদন্ত কেন্দ্র। বরকাও পুলিশ ক্যাম্প উদ্বোধন করলেন আইজিপি। ভবিষ্যৎ পূর্বাচলকে ডিএমপির আওতায় আনার ঘোষণা। এবং বিশ্বকাপের নকআউট পর্বে সুইডেনকে বড় ব্যবধানে শেষ 16 নিশ্চিত করল ফ্রান্স। আইভরি কোস্টকে 2-1 গোলে হারালো নরওয়ে। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।